অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেশ কয়েকটা অধ্যাদেশ করা হয়েছিল, ১৩৩টা। আমাদের মনে থাকবার কথা ৯৮টা অধ্যাদেশ এই সরকার হুবহু আইনে পরিণত করেছিল। ১৬টা অধ্যাদেশ তারা বলেছিল যে আরও যাচাই বাছাই করে আরও শক্তিশালী করে উপস্থাপন করা হবে এবং তারপর আইনে পরিণত করা হবে। ৪টা অধ্যাদেশ আউটরাইট বাতিল করে দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সহ আরও বেশ কিছু বিষয় ছিল। যাই হোক, যে অধ্যাদেশগুলো আরও যাচাই বাছাই করে শক্তিশালী করে উপস্থাপন করার কথা ছিল তার মধ্যে গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ ছিল। এখন এই দুটো অধ্যাদেশ এখন তো অধ্যাদেশ না, এটাকে এখন আইনে পরিণত করা হচ্ছে এবং আইনের খসড়া ইতোমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়েছে এবং মন্ত্রিসভার বৈঠকে যখন অনুমোদন হয়েছে ফলে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কণ্ঠভোটেও এটা নিশ্চয়ই পাশ হবে সংসদে। হয়তো তার আগে একটু আলোচনা হবে, কিন্তু মন্ত্রিসভা যেটা পাশ করেছে সেটাকেই আমরা এখন আইন ধরে নিতে পারি। কিন্তু যাচাই বাছাই করে আরও শক্তিশালী হিসেবে যে উপস্থাপন করবার কথা ছিল সেখানে আলটিমেটলি সরকার শক্তিশালী হয়েছে। শক্তিশালী হয়েছে তারা যারা মানবাধিকার লঙ্ঘন করে, শক্তিশালী হয়েছে তারা যারা গুমের সাথে জড়িত ছিল। আর একটা ব্যাপার, র্যাব বিলুপ্ত করার কথা তো অনেক দিন থেকে এসছে, এমনকি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচনের আগে, মানে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে তারা সংবাদ সম্মেলন করে বলেছিল যে র্যাব বিলুপ্ত করতে হবে এবং তারা র্যাব বিলুপ্ত করবে। র্যাব শব্দটা বিলুপ্ত হচ্ছে, এসআরবি নতুন একটা নাম, এই নামে মানে র্যাব প্রতিস্থাপিত হবে, জাস্ট নামটা পরিবর্তন হচ্ছে। র্যাবের যে কাজ ছিল, তাদের যে এখতিয়ার ছিল, তারা যা যা করতে পারত এবং তারা যা যা করেছে সেগুলো সবই আসলে এর মধ্য দিয়ে মানে জায়েজ হয়ে যাচ্ছে, শুধুমাত্র নামটা আর র্যাব থাকবে না। ফলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিএনপি মানে বর্তমান ক্ষমতাসীন দল যারা এখন সরকার গঠন করেছে, যারা এখন সরকার চালাচ্ছে, যারা এই আইনগুলো করছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল এই মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কিংবা গুমের ক্ষেত্রে। এবং তৎকালীন র্যাব দ্বারা তারা অনেক বেশি নির্যাতিত ছিল, কিন্তু কেন জানি না ক্ষমতায় যাওয়ার পর তারাই এখন ঠিক সেই বিষয়গুলোকেই রেখে দিতে চাচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আওয়ামী লীগ ভালো না, শেখ হাসিনা তো স্বৈরাচার, কিন্তু ওই স্বৈরাচার আমলে অর্থাৎ ২০০৯ সালে করা আইনের কিছু ধারা, মানে সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো আবার হুবহু রেখে দেওয়া হচ্ছে। মানবাধিকার কমিশন আইন যেটা ২০০৯ সালের, সেটার ১৮ ধারা বিতর্কিত ধারা, সেই ধারাটা হুবহু রেখে দেওয়া হয়েছে। ফলে সব কিছু মিলে একটা ভয়ের জায়গা তো তৈরি হয় যে মানে আগের সরকার নিজেকে বা নিজেদেরকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেভাবে গুম করেছে, মানুষ হত্যা করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখেছি, নির্যাতন নিপীড়ন দেখেছি, এবং র্যাব বিশেষ করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অন্যায় করেছে। র্যাবের নাম বারবার সামনে এসছে, পুলিশও অনেক বেশি অন্যায় করেছে, আসলে গুমের সাথে তারাও জড়িত ছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার, এগুলোর সাথে তারাও জড়িত ছিল। বাট র্যাবের নাম বারবার এসছে এবং র্যাব বিলুপ্ত করার কথা হয়েছে, বাট শুধুমাত্র নামটা পরিবর্তন করেছে বিএনপির বর্তমান সরকার। এই যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য কমিশনারদের যে নিয়োগ হবে সেটা নিয়ে তো ঐকমত্য কমিশনে অনেক আলোচনা হয়েছিল, যাতে মানে মোটামুটি নিরপেক্ষ মানুষজনকে আসলে এই জায়গাতে রাখা যায়। কিন্তু নতুন যে আইনটা হয়েছে মানবাধিকার কমিশনের, সেখানে বলা হচ্ছে যে স্পিকার থাকবেন। স্পিকার তো সরকার দলীয়, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা দুজনও সরকার দলীয় একজন এমপি, তিনি তো সরকার দলীয়ই, এবং এর বাইরে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগত সরকারেরই মানে সরকারই দেয়, এবং কাদেরকে মন্ত্রিপরিষদ সচিব বানানো হয় আমরা জানি। সরকারের সবচেয়ে অনুগত আমলাতন্ত্রে যারা থাকেন তাদের মধ্য থেকে কাউকে বানানো হয়। ফলে সবাই আসলে সরকারের বাইরে ৩ জন থাকবেন, সেই ৩ জনের মধ্যে 2 জনের নিয়োগ দেবে আসলে সরকার পক্ষ। তার মানে 8 জনের মধ্যে 7 জনের নিয়োগ দিচ্ছে সরকারের দিক থেকে তারা থাকছেন। ফলে আলটিমেটলি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ হবেন এদের দ্বারা। ফলে কারা হবেন সেটাও আমরা বুঝতে পারি। ফলে পুরো কর্তৃত্বটাই আলটিমেটলি সরকার নিজেদের হাতে রাখতে চাইছে। এর আগে এই সরকারই প্রথম যে খসড়াটা দিয়েছিল, সেই খসড়ায় মানবাধিকার লঙ্ঘনে অজুহাত অগ্রহণযোগ্য এই লাইনটা উল্লেখ করা ছিল। মানবাধিকার লঙ্ঘনে অজুহাত অগ্রহণযোগ্য, তার মানে ধরেন আমরা যে গল্পগুলো এর আগে শুনেছি ক্রসফায়ারের ক্ষেত্রে বিশেষ করে, যে আমাদের উপরে আমরা কাউকে ধরতে গিয়েছিলাম, তারপর সেখানে অস্ত্র উদ্ধার করতে যাওয়া হয়েছিল রাতের আধারে, তখন আমাদের উপরে গুলি চালানো হয় এবং আসামিকে মানে যিনি বন্দী তাকে আসলে মানে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, ফলে আমাদেরকে পাল্টা গুলি চালাতে হয়েছে। এই যে মানে এই অজুহাত অগ্রহণযোগ্য এই লাইনটা ছিল, কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে আপনি ক্রসফায়ারের বৈধতা আসলে আলটিমেটলি দিতে চাচ্ছেন।
এবং ইন্টারেস্টিংলি প্রথম খসড়ায় কিন্তু এটা ছিল, কিন্তু দ্বিতীয় খসড়ায় যেটা মন্ত্রিপরিষদ পাশ করলো সেখানে আর এটা রাখা হয় নাই। আবার মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আমরা তো দেখেছি, মানে 15.5 বছরে শেখ হাসিনার যে শাসনামল, সেখানে তো আমরা জানি যে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্বারাই তো মানবাধিকার লঙ্ঘনের কাজগুলো করা হয়েছে। কিন্তু যদি মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে, বাহিনীর কোনো ইউনিটের বিরুদ্ধে যদি এই অভিযোগ আসে, তাহলে সেটা তদন্তের দায়িত্বটা ওই বাহিনীর উপরে দেওয়া হয়েছে, ওই বাহিনী তদন্ত করবে। এখন মানে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে পুলিশ বাহিনী কিংবা র্যাবের বা নতুন নাম এসআরবির কোনো একজন সদস্যের বিরুদ্ধে যখন মানবাধিকার লঙ্ঘনের বা গুমের সাথে যুক্ত থাকার যদি সম্পৃক্ততার কোনো ধরনের অভিযোগ আসে, তাহলে তার বিরুদ্ধে তার বাহিনী মানে রিপোর্ট দেবে, তদন্ত করে তার বিরুদ্ধে কোনো তদন্ত প্রতিবেদন জমা দেবে? এটা আসলে আমরা এক্সপেক্ট করতে পারি না। এবং এটাই 2009 সালের মানবাধিকার কমিশনের আইনের 18 নম্বর ধারা ছিল, এবং সেটা হুবহু সেভাবেই রাখা হয়েছে। গুমের তদন্তের দায়িত্ব রাখা হয়েছে পুলিশের উপরে। এবং ইন্টারেস্টিংলি এই যে মানবাধিকার কমিশন, এই মানবাধিকার কমিশন কিন্তু আপনার ওই যে আয়নাঘর বলে আমরা যেটা জানি, গোপন বন্দিশালা, সামরিক আটক কেন্দ্র, সেই জায়গাগুলোতে পরিদর্শন করতে পারবেন না, এবং তারা এটা খুঁজতে যেতেও পারবেন না। তার মানে আয়নাঘর খুঁজে বের করবে যারা, দায়িত্বটা আসলে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে। তার মানে আয়নাঘর খুঁজতে যাবে, আয়নাঘর থেকে যারা বন্দী তাদেরকে উদ্ধার করতে যাবে তারাই যারা আসলে আয়নাঘর তৈরি করেছে, যারা আয়নাঘরে এই মানুষগুলোকে, অসহায় মানুষগুলোকে আটকে রেখেছে। মানবাধিকার কমিশনের হাতে সেই ক্ষমতাটা আর রাখা হয় নাই, এবং তারা আসলে এগুলো পরিদর্শন করতে পারবেন না এবং এগুলোর কোনো খোঁজ করতে পারবেন না। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে এই সরকারও আসলে আয়নাঘর রেখে দিতে চাচ্ছে? আবার ধরেন পুলিশের কোনো একজন সদস্যের বিরুদ্ধে যদি এই ধরনের কোনো অভিযোগ আসে, তাহলে সেটা তদন্ত করবে তার অধস্তন একজন কর্মকর্তা। এখন ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বিরুদ্ধে অধস্তন একজন কর্মকর্তা কী ধরনের তদন্ত রিপোর্ট দিতে পারে সেটা তো আমরা বুঝতেই পারি। আবার ধরেন যদি কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, কোনো যদি প্রমাণ না পাওয়া যায়, তাহলে একজন ম্যাজিস্ট্রেট তাকে আবার এখান থেকে অব্যাহতি দিতে পারবেন। তাহলে অধস্তন একজন কর্মকর্তা স্বাভাবিকভাবেই ভয় থাকবেন যে তিনি যে তদন্ত প্রতিবেদন দিলেন সেখানে যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তিনি কিছু লিখেন এবং তিনি যদি তারপর পার পেয়ে যান আবার, তাহলে তার কী অবস্থা হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই আলটিমেটলি আমরা আর প্রতিকার পাচ্ছি না। সত্যি কথা হচ্ছে যে আইনটা করা হয়েছে সেখানে প্রতিকার পাচ্ছি না। তাহলে সরকার যে বলল, সরকার পক্ষ বলল যে আরও যাচাই বাছাই করে আরও শক্তিশালী করে আনা হবে। হ্যাঁ, শক্তিশালী হয়েছে, সরকার শক্তিশালী হয়েছে, এবং যারা গুমের সাথে জড়িত থাকে, যারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে, তাদেরকে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। প্রথম আলো আজকে একটা রিপোর্ট দিয়ে শেষ করি, র্যাব সংক্রান্ত রিপোর্টের হেডলাইন, র্যাব কাগজেই বিলুপ্ত থাকছে নতুন নামে। জাতিসংঘ গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও বিএনপিও র্যাবের বিলুপ্তি চেয়েছিল, তবে এখন প্রায় একই ক্ষমতা ও কাঠামোয় এসআরবি নামে রেখে দেওয়া হচ্ছে। একটু দুটো প্যারা পড়ি। গুম, বিচার বহির্ভূত হত্যা ও গোপন বন্দিশালা পরিচালনার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে র্যাবের বিরুদ্ধে। জাতিসংঘ গুম সংক্রান্ত তদন্ত কমিশন সহ বিভিন্ন মহল থেকে বাহিনীটি বিলুপ্ত করার দাবি ও সুপারিশ এসেছিল, এমনকি জাতীয় নির্বাচনের আগে। খুব ইন্টারেস্টিং, জাতীয় নির্বাচনের আগে বিএনপিও সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল, অথচ সেই বাহিনীকে বিলুপ্ত না করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে রেখে দেওয়া হয়েছে। সরকারের যখন আসলে যেভাবে প্রয়োজন সেভাবে যেন রেসপন্স করে এই ব্যাটালিয়নটা, স্পেশালি সেই ব্যবস্থাটা আসলে রাখা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদিত আইনের খসড়া পর্যালোচনা করে দেখা গেছে কাগজে র্যাব বিলুপ্ত হলেও বাহিনীটির প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার প্রায় সবই থাকছে। র্যাবের বর্তমান জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথি ও অন্যান্য সম্পদ এসআরবিতে চলে যাবে। আলটিমেটলি র্যাবই থাকছে, নামটা এসআরবি হবে। অনেকগুলো জায়গায় নাম পরিবর্তন করতে আসলে খরচ হবে কিছু, জনগণের পকেট থেকে কিছু পয়সা যাবে। র্যাবের কর্মকর্তা কর্মচারীরাও নতুন ইউনিটের সদস্য হিসেবে গণ্য হবেন। র্যাবের দায় দায়িত্ব, চুক্তি এবং পক্ষে বা বিপক্ষে চলমান মামলাও এসআরবি নামে চলবে। ফলে বাহিনীটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নতুন কাঠামো তৈরির বদলে মূলত নতুন নাম ও পৃথক আইনি ভিত্তিতে র্যাবের কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থাই করা হয়েছে। একই সঙ্গে নতুন ইউনিটকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দের ক্ষমতা দেওয়ার পাশাপাশি নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ, যেটাকে আমরা আয়নাঘর নামে জানি, সেটা রাখার বিধানও এই আইনে আছে।
তার মানে এখন প্রাতিষ্ঠানিকভাবে আসলে এসআরবিকে মানে র্যাবকে আয়নাঘর বানানোর এক ধরনের অনুমতি দিয়ে দেওয়া হলো। তাহলে পরিবর্তনটা কোথায় হলো জানি না, হয়তো আপনারা খুঁজে বের করতে পারবেন, যদি পারেন তাহলে মন্তব্যে জানাতে পারেন। আমি অন্তত আসলে কিছু খুঁজে পাইনি। আর ওই যাচাই বাছাই করে যেটা বলছিলাম, শক্তিশালী করে উপস্থাপন করার কথা সরকার যেটা বলেছিল, আমরা আসলে বুঝতে ভুল করেছিলাম। তারা অনেক শক্তিশালী করে এই আইনটা উপস্থাপন করেছে যাতে সরকার শক্তিশালী হয়, এই বাহিনীগুলো শক্তিশালী হয়, যাদেরকে দিয়ে জনগণের উপরে, সাধারণ মানুষের উপরে, বিরোধী রাজনৈতিক পক্ষ কিংবা বিরোধী মতের উপরে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন চালানো যায়, গুম করা যায়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো যায়। এর বাইরে অন্য কিছু আসলে আর দেখা যাচ্ছে না।